বিতর্কিতদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে নেয়ার দাবি বিএনপির। নিরপেক্ষতার প্রমাণ চায় জামায়াত। নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি, তো সরকারকে এখন কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে। তারা যে ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবেন সেই মর্মে তাদের ভূমিকার মাধ্যমে প্রমাণ রাখতে হবে। সারা দেশে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিচ্ছে 12.5 লাখের বেশি শিক্ষার্থী। ডেঙ্গু ও করোনা সংক্রমণ নিয়ে শঙ্কা। বরগুনায় 2 দশক ধরে বন্ধ পানি শোধনাগার। আলোর মুখ দেখেনি বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পও। এডিস নিধনে দ্রুত পদক্ষেপের দাবি। ইরানের 3 পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতি ও মেরামতের ছবি নিয়ে চলছে বিশ্লেষণ। ক্ষতির কথা সরকার স্বীকার খোদ তেহরানেরও। স্বাগত। এখন বাণিজ্যে পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমি মেহরিন অ্যানি। নির্বাচনের আগে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে নেয়ার দাবি জানিয়েছে বিএনপি। যদিও জামায়াতে ইসলামী ও এনসিপির দাবি এই উপদেষ্টা পরিষদ দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব, তবে তাদের কাজের মাধ্যমে নিরপেক্ষতার প্রমাণ দিতে হবে। এদিকে এবি পার্টি বলছে সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন বড় রাজনৈতিক দল ও আইনশৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতা। আরও জানাচ্ছেন সিফাত শাহরিয়ার। লন্ডন বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও প্রধান উপদেষ্টার একান্ত আলাপে মূলত কী কথা হয়েছে সেটি এখনো কি প্রকাশ হয়েছে? এমন প্রশ্ন এখন ঘুরছে রাজনৈতিক অঙ্গনে। সাথে দ্বিমত আছে বৈঠকের পর যৌথ বিবৃতি নিয়েও। তবে দুই শীর্ষ কর্তার আলাপ যে ফলপ্রসূ হয়েছে সে নিয়ে একমত সিংহভাগ দল। বিশেষ করে বিএনপি বলছে দেশ নির্বাচনী টানেলে প্রবেশ করেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী মনে করছেন বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে সরকারের উচিত কেয়ারটেকার মোডে যাওয়া। যদি সরকারের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হয় তাহলে সামনের দিকে এগোনোর কোনো সুযোগ নেই, এবং নিরপেক্ষতা বজায় রাখার জন্য যারা বিতর্কিত হয়েছে ইতিমধ্যে একেবারে পরিষ্কারভাবে বিতর্কিত হয়েছে, তাদের কথায় বার্তায় আচরণে কার্যক্রমে, তো তারা তো সরকারে থাকলে তো সরকারের নিরপেক্ষতা বিঘ্নিত হবে। তো সুতরাং আমরা তো এখন, আমি তো একটা কথা বলছি যে নির্বাচনের দিকে যখন আমরা যাচ্ছি, তো সরকারকে এখন কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে, এবং কেয়ারটেকারের মোডে ঢুকলে আপনাকে কোনো বিতর্কিত লোক কেয়ারটেকার সরকারে থাকতে পারেনি। তবে জামায়াতে ইসলামীর মত এই উপদেষ্টা পরিষদ দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব। এজন্য কাজের মাধ্যমে প্রতিনিয়ত নিরপেক্ষতার প্রমাণ দেওয়ার তাগিদ তাদের। নিরপেক্ষ তার প্রমাণ রাখতে হবে, এবং তারা যে ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবেন সেই মর্মে তাদের ভূমিকার মাধ্যমে প্রমাণ রাখতে হবে। কোনো বিশেষ দল বা গোষ্ঠীর প্রতি যদি কেউ ঝুঁকে পড়েন অথবা তাদের ফেভারে যায় এমন কোনো বক্তব্য রাখেন, এমন কোনো আচরণ যদি করেন, তাহলে তো তারা নিরপেক্ষতা হারাবেন। আর এনসিপি বলছে প্রয়োজন অনুযায়ী উপদেষ্টা পরিষদে পরিবর্তন হতে পারে, তবে নির্বাচনের আগেই যাতে সংস্কার ও বিচারের প্রতিশ্রুতি পূরণ হয়। যে রিফরমেশনগুলোর কথা বলা হয়েছিল, যেটির মধ্য দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে, সেই জায়গাগুলো যদি গ্রহণযোগ্য করে ফেলতে পারে, সেই জায়গাগুলো যথাযথভাবে অ্যাড্রেস করে, তাহলে সেক্ষেত্রে উপদেষ্টা কমানো বাড়ানো সেগুলো প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার নেবে। যেন মিডনাইট ইলেকশন না হয়, ভুটচুরির ইলেকশন না হয়, আগে থেকেই যেন ডিসাইডিং ফ্যাক্টরগুলো নিশ্চিত না হয়, সেই জন্যই আমরা চাই বিচার ও সংস্কার প্রক্রিয়ার মধ্যে দিয়ে নির্বাচনে যাক। এবি পার্টির চেয়ারম্যান মনে করছেন শুধু সরকার নির্বাচনমুখী হলেই হবে না, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রয়োজন বড় রাজনৈতিক দল ও আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ সহযোগিতা। ফেব্রুয়ারির ইলেকশনটার আমি থ্রেড দেখি অন্য জায়গায়। অন্যান্য রাজনৈতিক দল যদি মানে একটা ভীতিকর পজিশনে বা পরিস্থিতিতে পৌঁছায় যে তারা প্রভাবশালী বা বড় রাজনৈতিক দলের দ্বারা তারা বাধাগ্রস্ত হচ্ছে, বা প্রশাসন সেখানে সঠিক নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারছে না, বা প্রশাসনের হস্তক্ষেপ সেখানে প্রপারলি হচ্ছে না, নিরপেক্ষ হচ্ছে না, তখন কিন্তু নির্বাচন নিয়ে একটা সংশয় তৈরি হবে। তবে জুলাই সনদ প্রকাশ হলে নির্বাচনী রোডম্যাপ ও সরকারের করণীয় অনেকটাই স্পষ্ট হয়ে যাবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের। সিফাত শাহরিয়ার, এখন ঢাকা।
সকাল 10টায় শুরু হয়েছে এসএসসি ও সমমান পরীক্ষা। 11টি শিক্ষা বোর্ডের অধীনে এবার পরীক্ষায় অংশ নিয়েছেন 12,51,111 শিক্ষার্থী। এ নিয়ে আরও জানাতে রাজধানীর ভাষানটেক সরকারি কলেজ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফরহাদ বিন নূর। এছাড়া ময়মনসিংহ আনন্দমোহন কলেজ থেকে ইমতিয়াজ আহমেদ ও রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন রাকিবুল হাসান। শুরুতে যাচ্ছি ফরহাদ বিন নূরের কাছে। ফরহাদ, আপনি জানাবেন পরীক্ষার্থীরা কি যথাসময়ে কেন্দ্রে আসতে পেরেছে কিনা, এছাড়া কেন্দ্রের বাইরে যানজট নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর আছে কিনা? ধন্যবাদ। আমরা সকাল থেকেই যে দৃশ্যটি দেখেছি ঢাকা শহরে, সেটি হচ্ছে আজকে যেহেতু সপ্তাহের শেষ কর্মদিবস এবং একই সঙ্গে আজকে এইচএসসি ও সমমানের মতো একটি বড় পাবলিক পরীক্ষা সারা দেশে একযোগে অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে আমরা রাজধানীর বিভিন্ন সড়কে কিন্তু সকাল থেকেই অনেকটাই যানজট খেয়াল করছি। তারপরেও আমরা এখন যে কেন্দ্রে রয়েছি সেখানে 10টার আগেই সব পরীক্ষার্থী আমাদের ধারণা এখন পর্যন্ত এই কেন্দ্রে এসে প্রবেশ করেছে। এবং আমরা যে বিষয়টি দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সরকারের বিভিন্ন সংস্থা, তারা কিন্তু এই পরীক্ষাকে সুশৃঙ্খলভাবে যেন হয় সেটির জন্য কিন্তু তাদেরকে আমরা বেশ তৎপর দেখেছি কেন্দ্র এবং কেন্দ্রের বাইরে। এছাড়া আরেকটি বিষয় একটু বলতে হয়, আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি সেটি হচ্ছে যেহেতু সাম্প্রতিক যে ব্যাপারগুলো, একদিকে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, অন্যদিকে করোনার সংক্রমণও বাড়ছে, মৃত্যুর হার বাড়ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা কেন্দ্রগুলোতে যে নির্দেশনা দেওয়া আছে যে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক এইগুলো পরিধানের বিষয়ে, সেক্ষেত্রে আমরা কিন্তু দেখেছি যে এই কেন্দ্রেও কিন্তু যেখানে প্রবেশ করে শিক্ষার্থীরা, সেখানে কিন্তু হ্যান্ড স্যানিটাইজার রাখা হয়েছে এবং আমরা অধিকাংশ শিক্ষার্থীকে কিন্তু দেখেছি তারা মাস্ক পরে এই কেন্দ্রে প্রবেশ করেছে। এবং অভিভাবক থেকে শুরু করে অভিভাবকরাও তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছেন যে কেন্দ্রগুলোতে যেন সে ধরনের যথাযথ ব্যবস্থা থাকে যাতে করে এই করোনার সংক্রমণ ঠেকানো যায়। এবং একই সঙ্গে যেহেতু এই রাজধানী সহ সারা দেশে ডেঙ্গুটাও বাড়ছে, সেক্ষেত্রে কেন্দ্রগুলোর আশপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার একটি বিষয় রয়েছে, সেগুলোর ব্যাপারেও কিন্তু অভিভাবকরা বলছেন যে সেগুলো যেন পরীক্ষার শেষ দিন পর্যন্ত সেগুলো কর্তৃপক্ষ যেন নজরদারির মধ্যে রাখেন। এবং আরেকটা শঙ্কার বিষয় হচ্ছে সেটি হচ্ছে যে আমরা কিন্তু গত বছর দেখেছিলাম যখন এইচএসসি ও সমমানের পরীক্ষা চলছিল, তখন জুলাই গণ অভ্যুত্থান, জুলাই আগস্টের যে ছাত্র জনতার যে বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল, এর মধ্য দিয়ে কিন্তু অর্ধেক পরীক্ষা হওয়ার পরে বাকি অর্ধেক পরীক্ষা কিন্তু স্থগিত হয়ে যায়। এরপরে 5 আগস্টের পরে যখন ইন্টারিম গভর্নমেন্ট, যখন অন্তর্বর্তী সরকার যখন দায়িত্ব নেয়, তখন কিন্তু আমরা দেখেছি যে সচিবালয়ে কিছু শিক্ষার্থীর আন্দোলনের মুখে পুরো পরীক্ষাটিকেই কিন্তু যে অর্ধেক পরীক্ষা হওয়া বাকি ছিল সেই পরীক্ষাগুলো কিন্তু বাদ দেওয়া হয়েছিল, অর্থাৎ বাকি পরীক্ষাগুলো কিন্তু হয়নি। তবে এবারের যে শঙ্কার যে বিষয়টি সেটি হচ্ছে যে যেহেতু এবার করোনা এবং ডেঙ্গু একই সঙ্গে আছে, সেই জায়গা থেকে এবার শেষ পর্যন্ত সব পরীক্ষা ঠিকমতো দিতে পারবে কিনা সে নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি শঙ্কা রয়েছে। তবে আমরা জানি যে যেই কেন্দ্রটিতে আমরা রয়েছি সেখানে কিছুক্ষণ পরে শিক্ষা উপদেষ্টা এখানে আসবার কথা রয়েছেন, তিনি পরীক্ষার সার্বিক বিষয়েও আমাদের সঙ্গে ব্রিফ করার কথা রয়েছেন। তো এই ছিল আমার কাছে এইচএসসি ও সমমানের পরীক্ষার কেন্দ্র থেকে সবশেষ তথ্য। এইচএসসি পরীক্ষার আরও খবর জানাতে এবার চলে যাব ময়মনসিংহে ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, আপনি জানাবেন এবার ময়মনসিংহে কতজন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে, এছাড়া পরীক্ষা কেন্দ্রের পরিবেশ কেমন দেখছেন? এবার কিন্তু যেটা বলা যাচ্ছে যে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে যে 4টি জেলা রয়েছে, শেরপুর, নেত্রকোনা, জামালপুর এবং ময়মনসিংহ সহ সেই 4টি জেলায় 106টি কেন্দ্রে 78,994 জন শিক্ষার্থী কিন্তু এবার পরীক্ষায় অংশগ্রহণ করেছে এইচএসসি পরীক্ষা। যেহেতু এটা একটি গুরুত্বপূর্ণ, একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পরীক্ষা এবং এই পরীক্ষার মধ্য দিয়ে একজন শিক্ষার্থী কৃতকার্য হওয়ার পরেই কিন্তু তার জীবনের যে লক্ষ্যটি থাকে, যে বিষয়ে তিনি পড়াশোনা করবেন বা সেটি বিষয়ে তারা কিন্তু পড়তে পারেন। এবং আজকে সকাল থেকে ময়মনসিংহের জেলায় 52টি কেন্দ্রে পরীক্ষা হচ্ছে এবং সকাল থেকে আমরা বিভিন্ন কেন্দ্রে আসলে ঘুরেছি এবং সেখানে দেখেছি যে সকাল 8টা থেকে কিন্তু অভিভাবকরা, যেহেতু প্রথম পরীক্ষা, অভিভাবকরা কিন্তু এসেছেন, কেউ তাদের ছেলেকে নিয়ে এসেছেন, ভাই বোনকে নিয়ে এসেছেন। আমার তাদের পরীক্ষার্থীদের যে যারা স্বজন রয়েছে তারা কিন্তু সকাল থেকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে তারা কিন্তু অপেক্ষা করছেন। কিছুটা নার্ভাস ছিল এবং শিক্ষার্থীরাও বলছিলেন যে যেহেতু প্রথম পরীক্ষা একটু নার্ভাস তাদের মধ্যে কাজ করছিল। এবং যে বিষয়টি এবার কিন্তু
লক্ষ্য করছি আমরা যে করোনা এবং ডেঙ্গুর একটা প্রকোপ দেখা যাচ্ছে। সুতরাং এই করোনা এবং ডেঙ্গুর মধ্যে আসলে শিক্ষার্থীরা যেটা বলছিলেন যে যত তাড়াতাড়ি আসলে তাদের পরীক্ষাটি শেষ হয়ে যায়, কোনো সমস্যা যাতে না হয়, কোনো গ্যাপ যাতে না পড়ে, সেই বিষয়টিও তারা চাচ্ছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে যথাযথ নিয়ম মেনে যাতে কোথাও কোনো পরীক্ষার্থী যেন কোনো ইলেকট্রনিক ডিভাইস বা নিয়ম বহির্ভূত কোনো যন্ত্রাংশ না নিয়ে যেন পরীক্ষা কেন্দ্রে প্রবেশ না করতে পারে, সেই বিষয়ে কিন্তু তল্লাশি আমরা দেখতে পেরেছি। এবং তারপরে কিন্তু একটি বিষয় বলা যায় যে ময়মনসিংহে এবার কিন্তু প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রের সামনে উপচে পড়া ভিড় ছিল, ট্রাফিক ব্যবস্থার একটা অব্যবস্থাপনা ছিল, একটা দুর্ভোগ কিন্তু সাধারণ যারা পরীক্ষার্থী ছিলেন তাদের কিন্তু পোহাতে হয়েছে। এবং যারা অভিভাবক রয়েছেন তারাও অপেক্ষা করছেন আসলে কখন পরীক্ষা শেষ হবে, যেহেতু একটা পরীক্ষা শেষ হবে তারপরেই আসলে তারা তাদের সন্তান বা পরিবার যারা স্বজন রয়েছেন তারা পরীক্ষার্থীদের নিয়ে আসলে বাসায় যাবেন। এবং পরীক্ষার পরেই আসলে শিক্ষার্থীদের কাছে জানা যাবে যে আসলে তারা কেমন পরীক্ষা দিলেন। তবে এখন পর্যন্ত পরীক্ষা শুরু হয়েছে, একটু পর বোর্ড চেয়ারম্যান পরিদর্শনে আসবেন ময়মনসিংহ আন্দোলন কলেজে এবং সেখান থেকে আরও বিস্তারিত জানা যাবে। তো এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমাদের নজরে আসেনি। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে এইচএসসি পরীক্ষার সর্বশেষ খবর আমার কাছে। এবার চলে যেতে চাই রাজশাহীতে রাকিবের কাছে। রাকিব, আপনি জানাবেন শিক্ষার্থীদের পরীক্ষার হলের নিরাপত্তা এবং সুষ্ঠুভাবে পরীক্ষা হওয়ার জন্য কি কি পদক্ষেপ নিয়েছে জানান। সারা দেশের মতোই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং সমমানের যে পরীক্ষা সেটি অনুষ্ঠিত হচ্ছে এবং সকাল থেকে আমরা দেখেছি যে রাজশাহী বোর্ডের অধীনস্থ যে 8টি জেলা সেখানে আসলে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে এবং 207টি কলেজে আসলে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। রাজশাহীতে 755টি কলেজের শিক্ষার্থীরা এই পরীক্ষায় আসলে অংশগ্রহণ করছে এবং আমরা আসলে যেটি লক্ষ্য করেছি সকাল থেকেই যে প্রত্যেকটি কলেজেই কিন্তু যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এবং শিক্ষার্থীরা যেন আসলে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হলে প্রবেশ করে এবং প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে আসলে প্রবেশের অনুমতি পায়, সেই বিষয়গুলো আসলে লক্ষ্য রাখা হয়েছে এবং প্রত্যেকটি জায়গায় দেখেছি আসলে স্বাস্থ্যবিধি মেনেই শিক্ষার্থীরা হলে এসেছেন এবং যারা আসলে যাদের কাছে মাস্ক ছিল না তাদেরকে আসলে কলেজের পক্ষ থেকেই মাস্ক দেয়া হয়েছে এবং তাদের নিরাপত্তার সাথে কিন্তু হ্যান্ড স্যানিটাইজারও আমরা এখানে আসলে দিতে লক্ষ্য করেছি। সকাল থেকে আসলে অভিভাবকরা শিক্ষার্থীদেরকে নিয়ে আসে পরীক্ষা হলগুলো নিয়ে এবং সেখান থেকে আমরা দেখেছি যে গেটে একা প্রবেশ করে তারপরে তারা হল পর্যন্ত আসলে গিয়েছে। তো এই ক্ষেত্রে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত করতে রাজশাহী শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে যেটি আসলে জানানো হয়েছে যে তারা তাদের যে ভিজিলেন্স টিম সেটি আসলে প্রস্তুত রেখেছে এবং তারা সেই প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্র আসলে ঘুরে দেখবেন এবং এর আগেই আসলে পরীক্ষার যাবতীয় প্রস্তুতি আসলে নেওয়া হয়। হলগুলো নিয়ে আসলে পর্যাপ্ত আলোর ব্যবস্থা এবং ফ্যান এবং যাবতীয় যে সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র আছে সেগুলো যেন সঠিক সরবরাহ থাকে সেই বিষয়ে বোর্ড কর্তৃপক্ষ এবং কলেজ কর্তৃপক্ষ এবং হল যারা আসলে এটা পরিচালনা করছেন তারা এটি দেখভাল করেছেন এবং একই সাথে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়ানোর জন্য আমরা রাজশাহীর প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে আসলে পর্যাপ্ত পরিমাণে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে দিয়ে রেখেছি এবং যে কোনো ধরনের ভিড়ভাট্টা নিয়ন্ত্রণেও কিন্তু এখানে ট্রাফিক ব্যবস্থা আসলে সুন্দর রাখা হয়েছে এবং এখন পর্যন্ত প্রশ্নপত্র বা এই ধরনের কোনো অনিয়ম বা এইরকম কোনো অভিযোগ রাজশাহীতে পাওয়া যায়নি এবং সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে শিক্ষা বোর্ডের মাধ্যম দিয়ে আমরা জানতে পেরেছি। তো এখন পর্যন্ত রাজশাহীতে প্রত্যেকটি হল কেন্দ্রেই আসলে পর্যাপ্ত নিরাপত্তার সাথেই পরীক্ষা শুরু হলো কিছুক্ষণ আগেই। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। বরগুনায় ভয়াবহ রূপ ধারণ করেছে ডেঙ্গু, কারণ খুঁজতে নড়ে চড়ে বসেছে আইইডিসিআর। এর মধ্যে সংস্থাটির মাঠ পর্যায়ের গবেষণায় পাওয়া গেছে খাবার জন্য বৃষ্টির পানি ধরে রাখার পাত্রতেই জন্ম নিচ্ছে ডেঙ্গুবাহী এডিস মশা। এই অবস্থায় সুপেয় পানির সংকট নিরসনে ও বর্জ্য ব্যবস্থাপনায় পদক্ষেপের আশ্বাস কর্তৃপক্ষের। আরও জানাচ্ছেন জিয়াদ মাহমুদ। ডেঙ্গুর হটস্পট বরগুনা। হাসপাতাল ও স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিনিয়তই বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা, একই সাথে বড় হচ্ছে মৃত্যুর মিছিল। এ অবস্থায় কারণ অনুসন্ধানে মাঠে নামে আইইডিসিআরের গবেষণা দল। আইইডিসিআরের অনুসন্ধানে পৌর শহরের ৩১% ও গ্রামের ৭৬% বাড়িতে বৃষ্টির পানি ধরে রাখার পাত্রে মেলে এডিসের লার্ভার উপস্থিতি। সদর এবং যে আমরা গিয়েছি যেখানে এফেক্টেড বেশি সেই সব এলাকায় সব প্রত্যেকটা জায়গায় আমরা যেখানে গিয়েছি সেখানেই দেখেছি
পানিতে লার্ভা জমা আছে। এখন বৃষ্টিপাত বেশি হচ্ছে, সেটা পরবর্তীতে গিয়ে ডায়রিয়া একটা প্রকোপ দেখা দিতে পারে। সেটাকে প্রতিরোধ করার জন্য আমরা যে ব্যবস্থাগুলো নিতে পারি, পর্যাপ্ত স্যালাইন মজুদ রাখা, আমরা নিজের বাড়ি ঘরের আঙিনা পরিষ্কার রাখা। প্রশ্ন উঠছে, আশেপাশে এত পানির উৎস থাকলেও বাড়িগুলোতে বৃষ্টির পানি ধরে রাখার প্রবণতা কেন? স্থানীয়দের অভিযোগ, পানির স্তর নিচে নেমে যাওয়া, পানিতে লবণাক্ততা বৃদ্ধি, জলাশয় দখল ও দূষণে দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। তাই সুপেয় পানি পেতে তাদের ভরসা বৃষ্টির পানি ধরে রাখা। পর্যাপ্ত পানি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের মাধ্যমে সাপ্লাই দেওয়া হতো, তাহলে কিন্তু এই সমস্যাটা থাকতো না, মানুষ কিন্তু পানি প্রিজার্ভ করতো না। রিসাইক্লিংয়ের জন্য যে প্রজেক্টটা তৈরি করেছে, এটা যদি চালু হয় তাহলে পৌরবাসী ময়লার এই জঞ্জাল থেকে রেহাই পাবে। লবণাক্ততাটাকে ডিটাচ করে যদি কোনোভাবে সেটাকে সুপেয় পানি হিসেবে গ্রহণ করা যায়, এই ধরনের প্রযুক্তিগত কোনো বিষয় সরকার গ্রহণ করতে পারে। এদিকে 2 দশক ধরে বন্ধ রয়েছে বরগুনার পানি শোধনাগারটি। পাশাপাশি 2021 সালে 6 কোটি টাকায় নির্মিত 2টি উচ্চ জলাধার থেকে সুপেয় পানি সরবরাহের কার্যক্রমও চালু হয়নি এখনও। এছাড়া 2021 সালে 16 কোটি টাকায় আধুনিক বর্জ্য শোধনাগার নির্মাণ হলেও বন্ধ রয়েছে এটিও। কর্তৃপক্ষ বলছে, পরিকল্পনায় ঘাটতি থাকায় দেখা দিয়েছে নানা জটিলতা। এতে আলোর মুখ দেখেনি কোনো প্রকল্পই। প্রকল্প শুরু করার আগে যে ধরনের সম্ভাব্যতা যাচাই করতে হয়, হ্যাঁ, এবং সেটা কিন্তু যথাযথভাবে করা হয়নি। এই কারণে এই প্রকল্পগুলো শেষ পর্যন্ত এটা আর চালু থাকেনি। এদিকে পাথরঘাটা উপজেলা ও সদরের 9 ও 10 নং ইউনিয়নে সুপেয় পানির সংকট প্রকট হওয়ায় রেইন হারভেস্টিং প্রকল্প চালু করেছে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। সুপেয় পানির সংকট সমাধান ও বর্জ্য ব্যবস্থাপনায় দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস জনস্বাস্থ্যের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসকের। কোস্টাল বেল্টের জন্য একটা প্রকল্প হাতে নিয়েছে, যে প্রকল্পতে আমরা 300 লিটার ট্যাঙ্কি দিচ্ছি, সেটা সবসময় এয়ার টাইট থাকে এবং ফিল্টারের মাধ্যমে পানিটা 3000 লিটারের ট্যাঙ্কিতে জমা হয় এবং সেটা দেখা যাচ্ছে যে একটা পরিবারের জন্য 6 মাসের জন্য মোটামুটি অ্যাভেলেবল। বর্জ্য ব্যবস্থাপনা এবং আপনি যদি সেফ ড্রিঙ্কিং ওয়াটারের বিষয়টা বলেন, সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি জনগণের যে বর্তমান যে সচেতনতার ঘাটতিটা আছে, সেটা মিটিয়ে তাদেরও আচার আচরণে পরিবর্তন আনতে হবে। আইইডিসিআর বলছে, বর্ষায় ডেঙ্গুর পাশাপাশি বাড়তে পারে ডায়রিয়ার প্রকোপ। তাই দ্রুত সময়ে সুপেয় পানির সংকট নিরসন ও বর্জ্য ব্যবস্থাপনায় টেকসই পদক্ষেপের দাবি স্থানীয়দের। জিয়াদ মাহমুদ, এখন, বরগুনা। ভোলায় হাসপাতালগুলোতে বেড়েছে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা। পৌরসভার নোংরা ডাস্টবিন ও বেশ কয়েকটি স্থানে ডোবা নালায় পানি জমে জন্ম নিচ্ছে এডিসের লার্ভা। এ নিয়ে আরও জানাতে ভোলা সদর হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজুর রহমান। ইমতিয়াজ, শহরের পরিচ্ছন্নতা নিশ্চিত করা ও মশক নিধনে কর্তৃপক্ষ কী কার্যক্রম গ্রহণ করেছে জানাবেন? উপকূলীয় দ্বীপ জেলা ভোলায় কিন্তু ডেঙ্গুর প্রকোপটা ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি হচ্ছে, কিন্তু ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেলেও কিন্তু ডেঙ্গু প্রতিরোধে বা ডেঙ্গুর জন্য কিন্তু প্রশাসন তেমন কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। বিশেষ করে ভোলার 5টি পৌরসভা এবং 2টি উপজেলা, কোনো উপজেলাতে মশক নিধন কার্যক্রম, সচেতনমূলক কার্যক্রম কিংবা ব্লিচিং পাউডার এমন কোনো কার্যক্রম কিন্তু ইতিমধ্যে আমরা চোখে পড়েনি। আমি রয়েছে ভোলা সদর হাসপাতালে। এই সদর হাসপাতালে রোগীদের চিত্র কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে রোগীরা বিশেষ করে বেড সংকটের কারণে কিন্তু একরকম বাধ্য হয়ে মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে বলে কিন্তু আমরা দেখেছি। এই ভোলা সদর হাসপাতালে কিন্তু আজকে পর্যন্ত 322 জন রোগী চিকিৎসাধীন রয়েছে। তার ভিতরে অধিকাংশই ডেঙ্গু, নিউমোনিয়া, ডায়রিয়া আক্রান্ত রোগী রয়েছে। কিন্তু এই ডেঙ্গু রোগীর সংখ্যা বৃদ্ধি পেলেও কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ যাতে করে ডেঙ্গু রোগীদের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে চিকিৎসা নেওয়া হয়, সেজন্য একটি আলাদা রুম কক্ষ তারা তৈরি করেছেন। কিন্তু হাসপাতালের বাইরে যে সকল মেঝে কিংবা করিডোর রয়েছে, সেখানে কিন্তু অপরিচ্ছন্ন
পরিবেশ কিন্তু রয়েছে। বিশেষ করে হাসপাতালের সামনে একটি ডাস্টবিন রয়েছে, সেই ডাস্টবিনেও কিন্তু এখন পর্যন্ত ময়লা আবর্জনা রয়েছে, সেখান থেকে কিন্তু এডিসের লাভা কিন্তু আমরা দেখতে পেয়েছি, কিন্তু সেটা পরিত্রাণের জন্য কিন্তু কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এছাড়াও যে পৌরসভাগুলো রয়েছে, পৌরসভার 9টি ওয়ার্ড, ভোলা পৌরসভার 9টি ওয়ার্ডের এখন পর্যন্ত কিন্তু আমরা মশক নিধনের কিন্তু কোনো কার্যক্রম কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করিনি। সবশেষে বলা যায় যে দ্বীপ জেলা ভোলার যেই ডেঙ্গু পরিস্থিতি ক্রমশ ভয়াবহ রূপ ধারণ করছে, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু তেমন কোনো পদক্ষেপ কিন্তু আমরা দেখিনি। তা এছাড়াও কিন্তু ডেঙ্গুর পাশাপাশি নিউমোনিয়ার প্রকোপ বৃদ্ধি পেয়েছে। ভোলা সদর হাসপাতালের যে বেড সংকটের কারণে, জনবল সংকটের কারণে সঠিক চিকিৎসা সেবাও কিন্তু রোগীরা পাচ্ছে না বলে কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল আমার কাছে ভোলা সদর হাসপাতাল থেকে সর্বতথ্য। কুমিল্লার ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রগুলোতে ওষুধের তীব্র সংকট দেখা দিয়েছে। চিকিৎসা পেলেও বিনামূল্যে ওষুধ পাচ্ছেন না রোগীরা। এসব হাসপাতালে গাইনি ও প্রসূতি সেবা থাকলেও ওষুধ সংকটে বিপাকে দরিদ্র ও নিম্নবিত্তরা। কবে নাগাদ ওষুধ মিলবে তাও নিশ্চিত করে বলতে পারছে না পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জেলা কার্যালয়। ফলে ভোগান্তির কবলে হাসপাতালটির সেবাগ্রহীতারা। আরও জানাচ্ছেন খালেদ সাইফুল্লাহ। কুমিল্লার বুড়িচং উপজেলার সীমান্ত ঘেঁষা রাজাপুর ইউনিয়নের মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র। আশপাশে আর কোনো ক্লিনিক না থাকায় এখানে রোগীর চাপও বেশি। তাই এলাকার মানুষের চিকিৎসার একমাত্র ভরসা স্থল এটি। নবজাতকের ডেলিভারিও হয় এই হাসপাতালে। তবে এখানে রোগীরা পাচ্ছেন না বিনামূল্যের কোনো ওষুধ, ফলে বাধ্য হয়েই কিনতে হচ্ছে বাইরে থেকে। ভ্যাকসিনেশন করছে কিন্তু হাসপাতালে কোনো ওষুধ নাই। নিম্নবিত্ত মানুষগুলো এখানে আসে ডাক্তারের কাছে উপযুক্ত সেবা পাওয়ার জন্য। তো এখানে ওরা ডাক্তার থেকে প্রেসক্রিপশন নিতে পারছে, কিন্তু প্রাইভেট হসপিটালের মতোই এখানে প্রেসক্রিপশন করে দিচ্ছে, কিন্তু এখান থেকে কোনো ধরনের ওষুধ সামগ্রী বিতরণ করছে না। আজকে কয়টা মাস ধরে ওষুধ আসেও না, দিতেও পারে না চাইলে। ওষুধের জন্য আসছিলাম, উনি বলতেছে যে এই জায়গায় কোনো ওষুধ নেই। একই চিত্র জেলার প্রায় সবকটি ইউনিয়ন স্বাস্থ্যসেবা কেন্দ্রে। কোনোটিতে 6 মাস, কোনোটিতে আবার 9 মাস ধরে নেই সরকারি ওষুধের সরবরাহ। প্রান্তিক মানুষের জন্য যা তৈরি করছে বাড়তি ভোগান্তি। হাসপাতাল কর্মীরা বলছেন ওষুধ আসে না, তাই দেয়াও সম্ভব হয় না। বিগত 5 মাস ধরে ওষুধ নাই, 5 থেকে 6 মাস। না গভর্নমেন্ট সাপ্লাই নাই, গভর্নমেন্টের বাজেটও নাই। অনেক দিন ধরে আমাদের ওষুধ সাপ্লাই নাই, যা থাকে মাঝে মাঝে আসে, যা আছে আমরা চেষ্টা করি সবসময় দেওয়ার জন্য। কেন্দ্র থেকেই ওষুধ সরবরাহ বন্ধ থাকায় অসহায় স্থানীয় স্বাস্থ্যকর্মীরা। জেলার পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তাও বিষয়টি স্বীকার করেছেন। বলেন ওষুধ আসবে এমন আশ্বাসে সময় কাটছে তাদের। পরবর্তী ওপি বা পরবর্তী যে ব্যবস্থাটা আসবে, সেই ব্যবস্থাটি আসার মাঝখানে কিছুটা আমাদের সরবরাহ ব্যবস্থায় বিঘ্ন ঘটেছে, কিন্তু সেবা কার্যক্রমের মাধ্যমে বিঘ্ন হয়নি। আমরা সেবা কার্যক্রম স্বাভাবিক রেখেছি। কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি এবং ওনারা খুব অতি দ্রুত ব্যবস্থা নিচ্ছেন, যাতে আমরা সেই ওষুধপত্র এবং অন্যান্য যে চাহিদাগুলো আছে সেগুলো যেন পূরণ করতে পারি। কুমিল্লায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র 127টি এবং মা ও শিশু স্বাস্থ্যসেবা কেন্দ্র রয়েছে 5টি। ওষুধ না থাকায় বেশি ভোগান্তিতে দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী। খালেদ সাইফুল্লাহ, এখন কুমিল্লা। খুলনায় নৌবাহিনীর ডাইভিং বোট পানকড়ি গাংচিল ও মাছরাঙা কমিশনিং অনুষ্ঠানে উদ্বোধন করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। সেখানে আছেন সহকর্মী তরিকুল ইসলাম, সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। তরিকুল, আজকের অনুষ্ঠানে কি কি আয়োজন আছে জানাবেন? এখানে একটি মাত্র অনুষ্ঠান, সেটি হচ্ছে যে 3টি যে জাহাজ ডাইভিং বোট, সেই বোট 3টি বোটের উদ্বোধন হয়েছে কিছুক্ষণ আগে। এই 3টি বোটের যে নাবিক, তাদের হাতে এখানে সনদ তুলে দিয়েছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। আপনারা দেখতে পাচ্ছেন যে ভৈরব নদীতে এই 3টি জাহাজ ইতিমধ্যে ভাসছে এবং এটির যে কিললাইং অনুষ্ঠান, যেটি অনুষ্ঠিত হয়েছিল 2021 সালে, 4 বছর পরে এটি নৌবাহিনীর কাছে
হস্তান্তর করা হয়েছে এবং নৌবাহিনী এটির পরীক্ষা নিরীক্ষা করে অবশেষে তারা এটিকে নদীতে ভাসাতে সক্ষম হয়েছে এবং নৌবাহিনীর ত্রিমাত্রিক যে শক্তি বৃদ্ধি, মূলত এই শক্তি বৃদ্ধিতে খুলনা শিপইয়ার্ডে এটি স্থানীয় যে কারিগরি সহায়তা নিয়েই এই জাহাজটি নির্মাণ করা হয় এবং এখানে যে রীতি অনুযায়ী এটি বোর্ডের যে অধিনায়কগণ তাদের নিকট কমিশনিং ফরমান তুলে দিয়েছেন নৌবাহিনী প্রধান। এ সময় সামরিক ও অসামরিক উদ্যোগস্থ কর্মকর্তা এবং বিভিন্ন নাবিকবৃন্দ, বিভিন্ন জাহাজের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নিজস্ব সক্ষমতায় বাংলাদেশ নৌবাহিনী আধুনিক যুদ্ধজাহাজ নির্মাণ ও সরঞ্জাম তৈরির মাধ্যমে নৌবহরকে আরও শক্তিশালী করছে। আপনার জানিয়ে রাখি যে সেই ধারাবাহিকতায় এটি খুলনা শিপইয়ার্ডে দেশীয় প্রযুক্তিতে এই 3টি ডাইভিং বোর্ড নির্মাণ করা হয়েছে। নির্মাণ কাজ ও প্রয়োজনীয় টেস্ট ট্রায়াল শেষে গত 6 মে 2025 ডাইভিং বোর্ড সমূহ বাংলাদেশের নৌবাহিনীর নিকট হস্তান্তর করা হয়। বাংলাদেশ নৌবাহিনীতে নবসংযোজিত ডাইভিং বোটগুলোর প্রতিটি দৈর্ঘ্য 38.90 মিটার এবং প্রস্থ 9 মিটার। বোটগুলো ঘন্টায় সর্বোচ্চ 15 নটিক্যাল মাইল বেগে চলতে সক্ষম বলে তারা জানিয়েছেন। ডুবুরি কার্যক্রম আধুনিকায়নে এগুলো যে আধুনিক সংযোজন বা প্রযুক্তি, এখানে অত্যন্ত অত্যাধুনিক সেন্সর এবং আধুনিক সরঞ্জাম এই বোটগুলোতে রয়েছে এবং নৌবাহিনীর ডুবুরিগণ আরও কার্যকর ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করতে সক্ষম হবে বলে তারা জানিয়েছেন এবং নৌবাহিনীর যে প্রধান রয়েছেন উনি প্রধান অতিথি হিসেবে উনি কিন্তু এই মুহূর্তে বক্তব্য শেষ পর্যায়ে তিনি রয়েছেন, তিনি বক্তব্য প্রদান করছেন এবং নৌবাহিনীর কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা প্রদান করছেন। এছাড়া প্রতিটি বোর্ডে 12.7 মিলিমিটার হ্যাভিওয়েট মেশিন গান এবং বিভিন্ন ধরনের যে অস্ত্র সরঞ্জাম সেগুলো রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই জাহাজগুলোর যে কার্যক্ষমতা, সেই কার্যক্ষমতা অনুযায়ী এই ডাইভিং বোটগুলো এখানকার যে নৌবাহিনীর ডুবুরিয়ারা রয়েছেন তারা গভীর সমুদ্রে বা বিভিন্ন জলসীমায় তারা কার্যকরী কাজ করতে সক্ষম হবে বলে তারা মনে করছেন এবং পাশাপাশি বিভিন্ন দুর্যোগপূর্ণ এবং শত্রু দমনে জলপথে তারা ভূমিকা রাখবে বলে মনে করছেন। সব মিলে এই ছিল আমার কাছে খুলনার নৌবাহিনীর যে তিতুমির ঘাঁটি, সেখান থেকে এখানে যে 3টি বোর্ডের যে এখানে উদ্বোধন অনুষ্ঠান তার সর্বশেষ খবর। শেরেবাংলা নগর থানায় মামলায় গ্রেফতারকৃত সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আওয়ালকে আজ তোলা হবে আদালতে। এ নিয়ে আরও জানাতে সিএমএম আদালত থেকে যুক্ত আছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, কখন নাগাদ সাবেক সিএসি হাবিবুল আওয়ালকে কোর্টে আনা হবে সে বিষয়ে কিছু জানতে পেরেছেন কিনা? শেরেবাংলা নগর থানার বিএনপির দায়ের করা একটি মামলায় আজকে আদালতে আনা হবে সাবেক প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে। এর আগে আরেকজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদাকেও একই মামলায় গ্রেপ্তার করা হয়েছিল, তিনি এখন রিমান্ডে আছেন। তবে সাবেক এই প্রধান নির্বাচন কমিশনার হাবিবুল আউয়ালকে আজকে দুপুরের পরপর আদালতে নিয়ে আসার কথা রয়েছে। এই পরপর 3টি নির্বাচনে ভোটের কারচুপি এবং নির্বাচনে অনিয়মের অভিযোগে শেরেবাংলা নগর থানায় বিএনপি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজিপি সহ সাবেক প্রধান 3 জন নির্বাচন কমিশনার সহ 24 জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছিলেন বিএনপি। সে মামলায় মূলত তাদেরকে গ্রেপ্তার করা হয় এবং গ্রেপ্তারের পর আজকে তাদেরকে তাকে হাবিবুল আউয়ালকে আদালতে আনা হবে। তবে তাকে রিমান্ডে নেওয়া হবে কি হবে না এই বিষয়টি এখন পর্যন্ত নিশ্চিত করে বলা সম্ভব নয়। তবে এই যে শেরেবাংলা নগর থানার ওসির সঙ্গে আমরা কথা বলেছি, তাকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। গতকালকে কিছু শারীরিক যে চিকিৎসা রয়েছে সেটি সম্পন্ন করা হয়েছে এবং আজকেই তাকে আদালতে তোলা হবে এবং তাকে গ্রেপ্তারের পরপরই আসলে সব জায়গায় আলোচনা হচ্ছে যে এর আগেও বিএনপি সহ বিরোধী দলীয় যে রাজনৈতিক দলগুলো রয়েছেন নির্বাচনে, বিশেষ করে 2024 সালের যে নির্বাচন, সে নির্বাচনে ডামি নির্বাচন হয়েছিল, সে বিষয়েও এই হাবিবুল আউয়ালের একটি ভূমিকা রয়েছে এবং তাকে ডামি নির্বাচনের জনকও বলা হয়ে থাকে। বিরোধী দলীয় রাজনীতিবিদরা বা রাজনৈতিক দলগুলো কিন্তু তাকে এই কথা বলে থাকেন, কারণ ডামি নির্বাচনের মাধ্যমে তিনি আসলে এই যে আওয়ামী লীগকে ফ্যাসিবাদে রূপান্তর করার যে প্রক্রিয়া সেটি করেছেন, এই অভিযোগগুলো তুলেছেন বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল, বিএনপি সহ জামাত সহ সকলেই, যার কারণে তাকে ঘিরে এক ধরনের আলোচনারও তিনি কেন্দ্রে ছিলেন, এখনও তিনি আলোচনায় রয়েছেন। এবং 5ই আগস্টের পর যখন গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন, তারপরে সকল প্রধান নির্বাচন কমিশনার
কমিশনার সহ কমিশনাররা কিন্তু পলাতক ছিলেন এবং পলাতক থাকা অবস্থায় তাকে গতকালকে মগবাজার থেকে ঢাকা মহানগর পুলিশ গ্রেপ্তার করে এবং আজকে তাকে আদালতে তোলা হবে এবং সেটি দুপুরের পরপরই তোলা হবে বলে ধারণা করা হচ্ছে। এই ছিল আমার কাছে এখন পর্যন্ত সবশেষ খবর। ময়মনসিংহের বিদ্যানন্দ গ্রাম তালপাতার হাত পাখা তৈরি করে বদলে গেছে এই জনপদের মানুষের জীবন জীবিকা। জলবায়ু পরিবর্তনের কারণে নগরের পাশাপাশি গ্রামগঞ্জেও বেড়েছে তাপপ্রবাহ, এতে হাত পাখার চাহিদাও বেড়েছে দ্বিগুণ। বছরে কোটি কোটি টাকার হাত পাখা বিক্রি করেন বিদ্যানন্দ গ্রামের কারিগররা। বিনিয়োগ বাড়ালে ব্যবসা আরও বিস্তৃত হবে বলে দাবি তাদের। আরও জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ছবির মতো সুন্দর ময়মনসিংহের ফুলবাড়ী উপজেলার বিদ্যানন্দ গ্রাম। মানুষের কাছে যে গ্রাম এর মধ্যে পরিচিতি পেয়েছে তালপাখার গ্রাম হিসেবে। তালপাখা তৈরি করেই ভাগ্যবদল হয়েছে এই জনপদের বেশিরভাগ মানুষের। গ্রামের 5 সন্তানের জননী সালেহা বেগম চরম দারিদ্র্যের কাছে সন্তানদের আহার জোটাতে একসময় কাজ করেছেন অন্যের বাড়িতে, আর এখন তালপাখা তৈরি করে হয়েছেন স্বাবলম্বী। কেবল পাখা তৈরি করেই এই পরিবারের বার্ষিক আয় 2 থেকে 3 লাখ টাকা। সালেহার মতো বিদ্যানন্দের বেশিরভাগ পরিবারের গল্পই এরকম। অনেক কষ্ট করছি, মাইসের বাড়ি কাজকর্ম করছি, পোলান থিয়ে গিয়া ও আনাল্লা দিল তাল পাখা কাটতে মাইতে অনেক কিছু কিছু চলবারও ভাই, খাবারও ভাই, কিছু কিছু থাহেও। ময়মনসিংহের মধ্যে ফুলবাড়ী থানার মধ্যে বিদ্যানন্দ পাখা থেকে বিখ্যাত, বিভিন্ন জায়গা থেকে পাইকারি কিনে নিয়ে যায়। সারা বছর আমরা তাল পাখাটা বানাই, জমা করি, শীত সিজনেও আমরা জড়া করি, গরম সিজনে সারি, সাইরা বিক্রি করে আমরা সংসার চলি। প্রাচীনকাল থেকেই তালপাতায় তৈরি হাত পাখার প্রচলন। এই পাখা তৈরির পেছনে রয়েছে একদল নিভৃতচারী শৈল্পিক মানুষের নিখুঁত হাতের কাজ। পূর্বপুরুষদের এই পেশা ধরে রেখে স্বাবলম্বী হয়েছে গ্রামের অন্তত 500 পরিবার। আগে সুনের ঘর আছিল, ছোট্ট একটা সুনের ঘর আছিল, পরে তালে পাতা বেচা বিছুন পাকা বেচা পরে টিনের ঘর দিছি, টিনের ঘর ভাঙ্গা পরে আল্লাহ দিলে বিল্ডিং দিলাম। এই তাল পাতা বেচাই এবার ছেলে মেয়েদের লেখাপড়া খরচ, খাওয়া দাওয়া সব এই আল্লাহ এডে দিয়ে চালাইতেছে। তালে পাতা পাকা বেচি আমরা না পাকার ব্যবসা এটাই করি। পাকার উন্নত করতে পারতাছি না, কেউ সাহায্য করে না, সরকারে সাহায্য করে না, এমনি আমাদের দিন কাল এই যে পাখা দিয়েই চলে। প্রতি বছর 3 টাকা তাল পাখা বিক্রি হয়। মোটামুটি এই তাল পাখা তৈরি করে মোটামুটি আলাদা ইনশাল্লাহ মতে সবাই মোটামুটি পরিবার সবাই সুখী আসছিল। আগে পরিবারটা অনেক কষ্ট চলতো, কষ্টে মোটামুটি অনেক ভালো চলে। মেলা কেন্দ্র করে একসময় পাখা তৈরি এবং বিক্রি করা হলেও এখন ঢাকা সহ সারা দেশে সরবরাহ করা হয় তাল পাখা। লোক গবেষকরা বলছেন এখনো গ্রামীণ সংস্কৃতিতে পারিবারিক বন্ধন, প্রেম ভালোবাসায় মিলেমিশে একাকার হয়ে আছে তাল পাখা। গ্রাম্য সংস্কৃতির যে তাল পাখাটা, এটার সাথে যে স্বামী স্ত্রীর যে বন্ধন এবং প্রেমের যে বন্ধন, এইটি কিন্তু রচিত। স্বামী কঠিন পরিশ্রম করে আসছে, একটু জিরোতে হবে, এই স্ত্রী কী করছে, তার রান্না ফেলে দিয়ে তাকে স্বামীকে বাতাস দিচ্ছে, দেহকে শুধু শীতল করতেছে না, হৃদয়কেও শীতল করছে। এর মধ্যে দিয়ে আমরা কি পাই? আমরা পাই আমাদের সমাজ জীবনে আমাদের যে ছিল মানে প্রেম, আমাদের যে ভালোবাসা ছিল, স্বামী স্ত্রীর যে বন্ধন ছিল, সেই বন্ধনের সাথে কিন্তু তাল পাখার মানে পাখাটা কিন্তু জড়িত। স্থানীয় পাইকাররা কারিগরদের কাছ থেকে পাখা কিনে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করে থাকে। গ্রীষ্মকালে পাইকারিতে প্রতিটি হাত পাখা 25 আর শীতকালে বিক্রি হয় 20 টাকায়। ইমতিয়াজ আহমেদ, এখন, ময়মনসিংহ। ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর কতটা ক্ষতি হয়েছে তা নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে চলছে চুলচেরা বিশ্লেষণ। তুলে ধরা হচ্ছে ক্ষতি ও সংস্কার কাজের দৃশ্য। খোদ ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই ক্ষতির কথা স্বীকার করেছেন বলে আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। আরও জানাচ্ছেন তৌহিদুর রহমান। পরমাণু কর্মসূচি ইস্যুতে আলোচনা চলমান ছিল যুক্তরাষ্ট্র ইরানের, কিন্তু এর মাঝেই ইরানের পারমাণবিক কর্মসূচি অগ্রযাত্রা নিজেদের অস্তিত্বের জন্য হুমকি মনে করে 13 জুন রাতে আচমকা আক্রমণ করে বসে ইসরায়েল। হামলার পেছনে মার্কিন ইন্ধন রয়েছে অভিযোগ তুলে ওই দিনই ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে পাল্টা হামলা শুরু করে ইরান। প্রায় 2000 কিলোমিটার দূর থেকে ছোড়া ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হতে শুরু করে দখলকৃত ইসরায়েলি ভূখণ্ডের বিমানবন্দর, পারমাণবিক গবেষণা কেন্দ্র সহ গুরুত্বপূর্ণ সব স্থাপনা।
এরপর ২১ জুন লড়াই দৃশ্যপটে সরাসরি যুক্ত হয় যুক্তরাষ্ট্র। B-2 বোমারু বিমান থেকে বাংকার বাস্টার বোমা ফেলে নাতানজ, ইস্পাহান ও ফোর্দো পারমাণবিক স্থাপনা সম্পূর্ণ ধ্বংসের দাবি করেন ট্রাম্প। এর জবাবেও কাতার ও ইরাকে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছোড়ে তেহরান। পরদিন সকালে ট্রাম্পের পক্ষ থেকে আসে যুদ্ধবিরতির ঘোষণা। এখন বিশ্ববাসীর কৌতূহল, আসলেই কতটুকু ক্ষতির সম্মুখীন হলো ইরানের সুরক্ষিত 3টি পারমাণবিক কেন্দ্র? এ নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণও। স্যাটেলাইট চিত্র নিয়ে বিশ্লেষণ শুরু করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। প্রমাণ হিসেবে তুলে ধরা হয়েছে ক্ষয়ক্ষতির চিত্র ও বর্তমানে চলা সংস্কার কাজের দৃশ্য। যুক্তরাষ্ট্রের হামলার পর নাতানজে 22 জুন তোলা ছবিতে বেশ কিছু ক্ষয়ক্ষতির চিহ্ন ও একাধিক পোড়ার দাগ তুলে ধরা হয়। আর 24 জুন তোলা নতুন ছবিতে দেখা যায় দুদিন আগে দেখা গর্তগুলো ঢেকে দেয়া হয়েছে, যা ইঙ্গিত দেয় ক্ষয়ক্ষতির পর শুরু হয়েছে সংস্কার কাজ। ভবিষ্যৎ হামলার শঙ্কায় প্রতিরোধ ব্যবস্থাও আরও জোরালো করা হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইউরেনিয়াম রূপান্তর কেন্দ্র ইস্পাহানের তোলা স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে মাটির নিচে থাকা স্থাপনাটির উপর ক্ষয়ক্ষতি হয়েছে ও পোড়া দাগও রয়েছে। এছাড়াও উত্তর প্রান্তের একটি টানেলের প্রবেশপথে ক্ষতির চিত্র স্পষ্ট। গোয়েন্দা বিশ্লেষণ তথ্য বলছে কাঠামোটির মাঝারি ক্ষতি হয়েছে। 300 ফুটের বেশি মাটির নিচে হওয়া সুরক্ষার কারণে আন্তর্জাতিক মহলে বিশেষভাবে আলোচিত ফোর্দো পারমাণবিক কেন্দ্র। তবে স্যাটেলাইটের ছবিতে দেখা যায় হামলায় স্থাপনাটির উত্তরে থাকা একটি ইনস্টলেশন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে, তবে মূল স্থাপনার কিছুই হয়নি। বিশ্লেষকদের মতে মূলত প্রবেশপথ ও সংযোগ সড়ক ধ্বংসের মাধ্যমে মেরামত বা পুনর্গঠন প্রচেষ্টাকে দীর্ঘায়িতভাবে ব্যাহত করার কৌশল নিয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাইয়ের বরাত দিয়ে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবর বলছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের পারমাণবিক স্থাপনাগুলো। তবে ইসমাইল বাঘাই এর বেশি আর কিছুই জানাননি বলেও জানা গেছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। চলমান দুর্নীতির মামলা থেকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে রক্ষা করার আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট মামলাটিকে নেতানিয়াহুর বিরুদ্ধে অপপ্রচার বলে অভিহিত করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র যেভাবে ইসরায়েলকে রক্ষা করেছিল এবার সেভাবেই নেতানিয়াহুকে রক্ষা করবে। এই মামলা এবং বিচার প্রক্রিয়া অবিলম্বে বাতিল করা উচিত বলে মন্তব্য করেন ট্রাম্প। তার দাবি, ইসরায়েলের জন্য অনেক কিছু করেছেন নেতানিয়াহু, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হাস্যকর। এ সময় ট্রাম্প নেতানিয়াহুকে মহান নেতা হিসেবেও আখ্যায়িত করেন। শেষ করবো এখন বাণিজ্য, তবে তার আগে শিরোনামগুলো আরও একবার। বিতর্কিতদের বাদ দিয়ে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়কের আদলে নেয়ার দাবি বিএনপির। নিরপেক্ষতার প্রমাণ চায় জামায়াত। নির্বাচনের দিকে আমরা যাচ্ছি, সরকারকে এখন কেয়ারটেকারের মোডে ঢুকতে হবে। তারা যে ফ্রি অ্যান্ড ফেয়ার ক্রেডিবল ইলেকশন করবেন সেই মর্মে তাদের ভূমিকার মাধ্যমে প্রমাণ রাখতে হবে। সারা দেশে শুরু হলো এইচএসসি ও সমমান পরীক্ষা। অংশ নিয়েছে 12.5 লাখের বেশি শিক্ষার্থী। ডেঙ্গু ও করোনা সংক্রমণ নিয়ে শঙ্কা। বরগুনায় 2 দশক ধরে বন্ধ পানি শোধনাগার, আলোর মুখ দেখেনি বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প। এডিস নিধনে দ্রুত পদক্ষেপের দাবি। ইরানের 3 পরমাণু স্থাপনার ক্ষয়ক্ষতি ও মেরামতের ছবি নিয়ে চলছে বিশ্লেষণ। ক্ষতির কথা স্বীকার খোদ তেহরানেরও। শেষ করছে এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।